আসসালামু আলাইকুম। বিসিএস প্রত্যাশী উদ্ভিদ বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা বলবো প্রথম অধ্যায়ের অবশিষ্ট ক্লাস নিয়ে। প্রথম অধ্যায়ে যে আমাদের যে টপিকগুলো একটু বাকি ছিল, এর মধ্যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, স্বভোজী সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, প্রিয়নস এবং ভিরয়েডস, এই টপিকগুলো একটু বাকি ছিল। আমরা এই ছোট ধরেন যে 25 থেকে 30 মিনিট মতো সময় লাগতে পারে, এই আলোচনার মাধ্যমে আমরা কি করব, এই যে অধ্যায়টা আছে তার ক্লাস সমাপ্ত করব ইনশাআল্লাহ। গতকালকে একটু খারাপ লাগায় কিংবা অস্বস্তি লাগার কারণে গতকালের ক্লাসটাকে আর কন্টিনিউ করতে পারি নাই, ঠিক আছে। আর আমরা তো আগেই বলেছিলাম যে ইজি বায়োলজি কোর্সগুলা এমন ভাবে পরিচালনা করে এই যে স্টুডেন্টরা আমাদের সার্ভিস নিয়ে এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট কোনো কমপ্লেন করতে পারে নাই, ঠিক আছে। আমরা পূর্ণাঙ্গভাবেই প্রতিটা অধ্যায় শেষ করব। সেই এর যে একটা কনসিকুয়েন্স, তার ভিত্তিতেই কিন্তু আজকের এই স্পেশাল ক্লাসটা, যে টপিকটা বাকি আছে আমরা তবু টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যেটা জানতাম যে ভাইরাসের জনন, যে আমরা জানি জনন 3 প্রকার: অঙ্গজ, অযৌন, যৌন। আমরা অঙ্গ জনন কালকে জেনেছি, প্রধান প্রক্রিয়া কি কিভাবে হয় সেটা জেনেছি, অযৌন জনন জেনেছি, যৌন জনন আমরা এটাও জানি যে ভাইরাসের ক্ষেত্রে প্রকৃত যৌন জনন হয় না, তাই কিনা? আমরা কিন্তু এটা জানি না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রকৃত যৌন জনন হয় না, তবে এদের বংশগতীয় পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন দেখা যায়। কি দেখা যায়? ব্যাকটেরিয়ায় বংশগতীয় পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন দেখা যায়। এটা প্রধানত 3 ভাবে হয়ে থাকে: একটা কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন, একটা ট্রান্সডাকশন। বুঝা গেছে? আচ্ছা, সিলেবাসের মধ্যে ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন আছে, আমরা সেটাই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আসি কোথায়? যে ট্রান্সফরমেশনে। ট্রান্সফরমেশন আর একটা কি আছে? ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন দুইটা একই কথা, প্রায় একই। ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ট্রান্সফরমেশনটা ব্যাকটেরিয়ার, দাতা ব্যাকটেরিয়ার নগ্ন ডিএনএ গ্রহীতা ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। প্রবেশ করে কি করবে? সে প্রবেশ করে যে গ্রহীতা ব্যাকটেরিয়ার যে জিনোম আছে, যে হোমোলোগাস জিনোমে অবস্থান করবে, এবং ওই ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করবে, সেই ব্যাকটেরিয়াটায় দাতা ব্যাকটেরিয়া এবং গ্রহীতা ব্যাকটেরিয়া উভয়েরই বৈশিষ্ট্য থাকবে। আমরা একটু দেখেন যে আমরা একটা স্বাভাবিক ব্যাকটেরিয়া আগে অঙ্কন করি। স্বাভাবিক ব্যাকটেরিয়া, এখানে আর কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএটা কি হয়েছে? যে নগ্ন ডিএনএ, এগুলো হচ্ছে ডিএনএ এর অংশ। নগ্ন ডিএনএ, এটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়া, এটা হলো দাতা ব্যাকটেরিয়ার নগ্ন ডিএনএ। আর এই যে এটা আমরা একটা ব্যাকটেরিয়া দিচ্ছি, এই হচ্ছে গ্রহীতা ব্যাকটেরিয়া, তার নিজস্ব ডিএনএ আছে। এবং যে এখানে কি হবে? যে একটা মুক্ত বা নগ্ন ডিএনএ খণ্ড গ্রহীতা ব্যাকটেরিয়ায় প্রবেশ করলো, ঠিক আছে। কি করলো? গ্রহীতা ব্যাকটেরিয়ায় প্রবেশ করলো। প্রবেশ করে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, যে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএ কি করবে? হোমোলোগাস জিনোমে এই দাতা ব্যাকটেরিয়া খণ্ডটি অবস্থান করবে। দেখেন,
এই যে হোমোলোগাস জিনোমে বা এখান থেকে এইটুকু জায়গায় কি করবে, এই যে এখান থেকে এইটুকু জায়গায় কি আছে, দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ সেখানে অবস্থান করছে। এখন সে যদি কি করে সংখ্যা বৃদ্ধি করে, তাহলে এখানে কি হবে, সংখ্যা বৃদ্ধি করলে নতুন যেসব ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, এসব ব্যাকটেরিয়ায় কি থাকবে, এসব ব্যাকটেরিয়ায় হচ্ছে দাতা ব্যাকটেরিয়াল জিনোম এবং গ্রহিতা ব্যাকটেরিয়াল জিনোম, অথবা দাতা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এবং গ্রহিতা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এই উভয় জিনিসগুলাই কিন্তু এখানে বিদ্যমান থাকবে। বুঝতে পেরেছেন কি? আবারও আমি আলোচনা করতেছি, আমরা পড়তেছি ট্রান্সফরমেশন। আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশনটা কি এটা আগে বুঝি। যে প্রক্রিয়ায় দাতা কোষের নগ্ন ডিএনএ গ্রহিতা ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে ট্রান্সফরমেশন বলে। 1928 সালে বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ ডিপ্লোকক্কাস নিউমোনি এই ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন পদ্ধতি আবিষ্কার করেন। আবারও বলছি শুনেন, ট্রান্সফরমেশন ব্যাকটেরিয়া একটা জেনেটিক রিকম্বিনেশনের অংশ বা প্রকার। ট্রান্সফরমেশনে কি হয়, ব্যাকটেরিয়ার দাতা কোষের নগ্ন ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে এবং গ্রহিতা কোষ বংশবিস্তারের ফলে নতুন সৃষ্ট ব্যাকটেরিয়ায় দাতা কোষ এবং গ্রহিতা কোষ উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে। 1928 সালে বিজ্ঞানী ফ্রেডরিক গ্রিফিথ ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন পদ্ধতি আবিষ্কার করেন বা প্রত্যক্ষ করেন। পদ্ধতি যে দাতা কোষের নগ্ন ডিএনএ, দাতা কোষের বাইরে বেরিয়ে আসে, নগ্ন অবস্থায় থাকে। এই নগ্ন ডিএনএ খণ্ড গ্রহিতা কোষে প্রবেশ করার পর দেখেন সে গ্রহিতা কোষের হোমোলোগাস জিনোমে, মানে এর বৈশিষ্ট্য যেরকম, এখন এই ডিএনএ তে যে জায়গায় এরকম বৈশিষ্ট্য আছে, সেই হোমোলোগাস জিনোমে কি হলো, হোমোলোগাস জিনোমে সংযুক্ত হওয়ার পর এই যে গ্রহিতা ব্যাকটেরিয়াটা যদি সে বংশ বিস্তার করে নতুন করে যেসব ব্যাকটেরিয়া সৃষ্টি হবে, এইসব ব্যাকটেরিয়ায় গ্রহিতা ব্যাকটেরিয়ারও বৈশিষ্ট্য থাকবে, দাতা ব্যাকটেরিয়ারও বৈশিষ্ট্য থাকবে। এটা হলো ট্রান্সফরমেশন। বোঝা গেছে? এটা হলো ট্রান্সফরমেশন। আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব ট্রান্সডাকশনে। আশা করছি ট্রান্সফরমেশনের সমস্যা নাই। ট্রান্সডাকশনটা হলো যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ডিএনএ ফাজ ভাইরাস কিংবা ব্যাকটেরিওফাজের মাধ্যমে বাহিত হয়ে অন্য গ্রহিতা ব্যাকটেরিয়াতে প্রবেশ করে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। আবারও বলতেছি, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাসের মাধ্যমে কিংবা ব্যাকটেরিওফাজের মাধ্যমে ব্যাকটেরিয়াল ডিএনএ বা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা ব্যাকটেরিয়া প্রবেশ করে নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তার নাম হচ্ছে ট্রান্সডাকশন। কিরকম? আমরা এই যে একটা হচ্ছে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার ডিএনএ আছে, বিষয়গুলো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট দেখেন। এখন এই ব্যাকটেরিয়াটা যদি মারা যায়, কি হয়, এই ব্যাকটেরিয়াটা যদি
মারা যায়, তাহলে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা আছে সে বাহিত হবে কার মাধ্যমে? ফাজ ভাইরাস কিংবা ব্যাকটেরিওফাজের মাধ্যমে। ব্যাকটেরিওফাজের মাধ্যমে বাহিত হয়ে সে কি করবে? সে প্রবেশ করবে অন্য ব্যাকটেরিয়া কোষে। দেখেন, সে এই ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করলো, প্রবেশ করে কি করবে? সে নতুন বৈশিষ্ট্য প্রকাশ করলে এই ঘটনা হচ্ছে ট্রান্সডাকশন। এই ঘটনার ট্রান্সডাকশন এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সে বাহিত হয়ে ফাজ ভাইরাসের মাধ্যমে বা ব্যাকটেরিও ফাজের মাধ্যমে। মৃত ব্যাকটেরিয়া থেকে, এটা ব্যাকটেরিয়া যদি মারা যায়, এর যে ডিএনএ আছে ফাজ ভাইরাস কিংবা ব্যাকটেরিওফাজের মাধ্যমে বাহিত হয়ে অন্য ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে যদি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে তার নাম হচ্ছে ট্রান্সডাকশন। এখানে উল্লেখ্য যে এই ব্যাকটেরিয়া যদি আবার বংশ বিস্তার করে, এখানে এই যে গ্রহিতা কোষের ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য থাকবে, আবার যে ব্যাকটেরিয়াটা মারা গেছে তার বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান থাকবে। বিজ্ঞানী জিন্ডার ও ল্যাডারবার্গ স্যালমোনেলা নামক ব্যাকটেরিয়াতে তারা কি করেন? ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন। বুঝা গেছে? 1952 সালে ট্রান্সডাকশন পদ্ধতি আবিষ্কার করেন। একটু 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 ক্লিয়ার জানতে চাই যে আপনাদের কাছে ট্রান্সডাকশন ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা এখন যাব ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। অথবা এর নাম হচ্ছে কি যে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণ কিংবা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া কিংবা স্বভোজী ব্যাকটেরিয়া, সবগুলা একই। যেসব ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতে বিশেষ বর্ণকণিকার সাহায্যে অজৈব বস্তু হতে খাদ্য প্রস্তুত করে তাদেরকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। অথবা যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া সূর্যালোকের উপস্থিতিতে বিশেষ বর্ণকণিকার সাহায্যে অজৈব বস্তু হতে শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে তার নাম ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণ কিংবা ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। ব্যাকটেরিয়াল সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা কি বুঝতে পারছেন? আরেকবার বলি, যে সকল ব্যাকটেরিয়া বিশেষ বর্ণকণিকার সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে অজৈব উৎস হতে খাদ্য তৈরি করে তাদেরকে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া বা স্বভোজী ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এই যে বিশেষ যে বর্ণকণিকা আছে
এই সকল বর্ণকণিকার ভিত্তিতে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া দুই প্রকার। নাম্বার 1 সবুজ সালফার ব্যাকটেরিয়া, নাম্বার 2 পার্পল ব্যাকটেরিয়া। ঠিক আছে, নাম্বার 1 সবুজ সালফার ব্যাকটেরিয়া, নাম্বার 2 পার্পল ব্যাকটেরিয়া। এদের ক্ষেত্রে সবুজ সালফার ব্যাকটেরিয়া যেটা, এদের ক্ষেত্রে উপস্থিত থাকে বর্ণকণিকা হিসেবে ক্লোরোবিয়াম and ব্যাকটেরিওক্লোরোফিল। এগুলা হচ্ছে সবুজ সালফার ব্যাকটেরিয়ার বর্ণকণিকা। যারা পার্পল ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে থাকে ব্যাকটেরিওক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। বুঝা গেছে? তাহলে সবুজ সালফার ব্যাকটেরিয়া এবং পার্পল ব্যাকটেরিয়া এটা কিসের প্রকার? বর্ণকণিকার ভিত্তিতে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া দুই প্রকার, সবুজ সালফার ব্যাকটেরিয়া, পার্পল ব্যাকটেরিয়া। সবুজ সালফার ব্যাকটেরিয়াতে ক্লোরোবিয়াম এবং ব্যাকটেরিওক্লোরোফিল থাকে। পার্পল ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিওক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড থাকে। বুঝা গেছে? এখন আমরা যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ যেটা জানি, এই সালোক সংশ্লেষণ ওকে, বিদ্যুৎ চলে গেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নাই, ক্লাস চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যে সকল উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ জানি, এই উদ্ভিদগুলা কি করে? উদ্ভিদগুলো কিন্তু যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে। আমরা যদি বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি, যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড যোগ 12 অণু পানি, এর সাথে সূর্যের আলো আর কি ক্লোরোফিল, এরা উৎপন্ন করে C6H12O6 যোগ পানি উৎপন্ন করে, আবার অক্সিজেন উৎপন্ন করে। এটা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ। লেখা দেখা যাচ্ছে? জি, ওকে। আচ্ছা, এটা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ। দেখেন, উদ্ভিদ এখানে ক্লোরোফিল ব্যবহার করছে, কিন্তু ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া ক্লোরোফিল ব্যবহার করে। এটা কিন্তু এই ক্লোরোফিল আর ওই ক্লোরোফিল কিন্তু এক না, সম্পূর্ণ ভিন্ন। বুঝা গেছে? এখন এই জায়গায় দেখেন, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইডকে জারণ করে। কার সাহায্যে? কার্বন ডাইঅক্সাইড জারণ করতে কি লাগবে? হাইড্রোজেন লাগবে। এই হাইড্রোজেন আসবে কোত্থেকে? এই যে পানি থেকে, তাই তো? পানির যে হাইড্রোজেন আছে তার মাধ্যমে জারিত হবে। উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণে যে কার্বন ডাইঅক্সাইডকে জারণ করতে হয়, এই জারণে প্রয়োজনীয় হাইড্রোজেন আসে পানি থেকে। উৎপন্ন হয় কি? যে শর্করা, এবং উপজাত হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন। এখন আমরা দেখব যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা কিরকম। বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বিক্রিয়াটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড যোগ 12 অণু হাইড্রোজেন সালফাইড, এরা কি নিবে? সূর্যের আলো লাগবে এদের, সূর্যের আলো। আর কি লাগবে? ব্যাকটেরিওক্লোরোফিল লাগবে। বুঝে গেছে? এরা উৎপন্ন করবে C6H12O6, এরা উৎপন্ন করে পানিও উৎপন্ন করবে। এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট, এরা সালফার উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? সালফার উৎপন্ন করবে। হ্যাঁ, বিক্রিয়া দেখা যাচ্ছে। দেখেন, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ।
আর আমরা এটা পড়তেছি ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে কি করতে হবে, যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু জারণ ঘটাইতে হবে। এই জারণে প্রয়োজনীয় অক্সিজেন আসবে কোত্থেকে, প্রয়োজনীয় হাইড্রোজেন আসবে কোত্থেকে, হাইড্রোজেন সালফাইড থেকে আসবে। হাইড্রোজেন সালফাইড, উদ্ভিদে এটা আসতো পানি থেকে, এটা আসবে হাইড্রোজেন সালফাইড থেকে। সুতরাং লাগবে ব্যাকটেরিয়া ক্লোরোফিল লাগবে। গ্লুকোজ তো উৎপন্ন হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে উপজাত হিসেবে উৎপন্ন হবে সালফার। বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। একটু সিরিয়াসলি ভাবে বিক্রিয়াটাকে পড়বেন, সিরিয়াসলি বিক্রিয়াটাকে সিরিয়াসলি পড়বেন, খুবই সিরিয়াসলি পড়বেন বিক্রিয়াটা। ঠিক আছে, আশা করছি ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আশা করছি আপনারা ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস বুঝতে পেরেছেন। কেউ তো কোনো কমেন্ট করেন না, কি ব্যাপার বলেন তো? স্যার পিডিএফ দিবেন না? কাল আর আজকেরটা মিলে পিডিএফ পুরো অধ্যায়েরই দেওয়া আছে, পুরো অধ্যায়ের পিডিএফ দেওয়া আছে, চিন্তার কিছু নাই। আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছি না, CH1 প্রথম প্রথম অধ্যায়ের ফার্স্ট চ্যাপ্টারের, সেখানে ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন পিরিয়ন ভিরিওয়েটস অণুজীবের গুরুত্ব সেখান থেকেও কিন্তু দেওয়া আছে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে সারা জীবন কিন্তু জেনে আসছেন যে ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে না, ব্যাকটেরিয়া স্বভোজী নয়, ব্যাকটেরিয়া খাবার তৈরি করতে পারে না। কিন্তু আমরা এখন দেখলাম, এখন জানলাম যে ব্যাকটেরিয়াও সালোক সংশ্লেষণ করতে পারে, ব্যাকটেরিয়াও খাবার তৈরি করতে পারে, ব্যাকটেরিয়াও স্বভোজী, এমন ব্যাকটেরিয়াও পৃথিবীতে আছে, এবং এদের উদ্ভিদ থেকে সম্পূর্ণ আলাদাভাবে তারা এই কাজগুলা করে। ঠিক আছে, সালফার কি উপজাত? হ্যাঁ, আমরা দেখলাম না যে সালফার উপজাত, যে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়ক, কিন্তু সালফার উপজাত হিসেবে তৈরি হচ্ছে। ওকে, আমরা এখন যাব প্রিয়ন্স, প্রিয়ন্স এবং হচ্ছে ভিরয়েটস, ভিরয়েটস। ঠিক আছে, বিষয় দুইটা বুঝলে সহজ, একটু মনোযোগী হন। আমরা যখন ভাইরাসকে পড়ি না, যখন কে ভাইরাসকে পড়ছিলাম, আমরা তখন পড়ছিলাম ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম ছিল ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি আছে? যে ডিএনএ আছে এবং আরএনএ আছে, আমরা এটা জানি, তাই কিনা? এই ভাইরাসের ব্যাপারটাই কিন্তু আবার প্রিয়ন্সে লাগতেছে এবং ভিরয়েটসে লাগতেছে। দেখেন, প্রিয়ন্স প্রোটিন, প্রিয়ন্সটা কি? শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা, যা শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। কোথায় রোগ সৃষ্টি করে? শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। তাহলে প্রিয়ন্স পি, প্রোটিন পি, প্রাণী দেহে পি। প্রিয়ন্স শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা, যা শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে থাকে। এদের আরেকটা কাজ আছে, এদের রোগের ব্যাপারটা হলো এরা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। কি ঘটায়? মস্তিষ্কের বিকৃতি ঘটায়। কারা ঘটায়? প্রিয়ন্স ঘটায়। বোঝা গেছে? তাহলে প্রিয়ন্সকে কে আবিষ্কার করেন? ভিরয়েটসকে কে আবিষ্কার করেন? প্রিয়ন্সকে আবিষ্কার করেন বিজ্ঞানী প্রুজিনার। কি নাম? প্রুজিনার। তাহলে প্রিয়ন্স ঘটিত রোগগুলা কি কি? কুরু, কুরু রোগ, মেড কাউ,
ভেড়ার স্কার্পি, এরা হচ্ছে প্রিয়ন্স ঘটিত রোগ। বুঝেছেন? তারপর আছে কি সিজেডি, ক্রুসফেল্ড জ্যাকব রোগ। তাহলে আমরা প্রিয়ন্স সম্পর্কে মোটামুটি তথ্য পেয়েছি। প্রিয়ন্স বিজ্ঞানী ক্রুজিনার আবিষ্কার করেন। প্রিয়ন্স কি? শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম প্রিয়ন্স। বিজ্ঞানী ক্রুজিনার আবিষ্কার করেন প্রিয়ন্স প্রাণীদেহে রোগ সৃষ্টি করে, তারা মস্তিষ্কের বিকৃতি ঘটায়। মানে প্রিয়ন্সে শুধুমাত্র কি আছে? প্রোটিন আছে। তার মানে প্রিয়ন্সে প্রোটিন আছে, ডিএনএ বা আরএনএ কিংবা নিউক্লিক অ্যাসিড কিন্তু নাই। ইম্পর্টেন্ট তথ্য যে প্রোটিন আছে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকবে না, ডিএনএ আরএনএ থাকবে না। এরা কি করে? রোগ ঘটায়। মস্তিষ্কের কুরু রোগ, ম্যাটকাউ, ভেড়ার স্কার্পি, সিজেডি বা ক্রুসফল্ট জ্যাকব ডিজিজ, ক্রুসফল্ট জ্যাকব ডিজিজ, এই রোগগুলো তারা সৃষ্টি করে। আমরা এখন ভিরয়েডসে আসি। ভিরয়েডস শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। প্রিয়ন প্রোটিন প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। ভিরয়েডস আরএনএ দিয়ে গঠিত, শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। তাহলে দেখেন ভিরয়েডস এর ক্ষেত্রে ডিএনএ নাই এবং প্রোটিন নাই। ভিরয়েডস কে আবিষ্কার করেন বিজ্ঞানী ডাইনার। কি নাম? ডাইনার। বিজ্ঞানী ডাইনার ভিরয়েডস কে আবিষ্কার করে থাকেন। বোঝা গেছে? ভিরয়েডস কি করবে? সে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে। কি কি রোগ? নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ, নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ, টমেটোর বাঞ্চি টপ, টমেটোর স্টান্ট, এরকম রোগ তারা সৃষ্টি করে থাকে। তাহলে এখন বলেন যে প্রিয়ন্স এবং ভিরয়েডস সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা? প্রিয়ন্স এবং ভিরয়েডস সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা? এর পাশাপাশি আমি যে নোটটা দিয়েছি নোটটা পড়ে নেবেন। বুঝা গেছে? আমি যে নোট দিয়েছি সেই নোটটা পড়ে নেবেন। তাহলে ভিরয়েডস এবং প্রিয়ন্স সম্পর্কে কোনো সমস্যা আছে? বলেন। ভিরয়েডস এবং প্রিয়ন্স সম্পর্কে কোনো সমস্যা আছে? গুড। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, প্রবলেম নাই স্যার, প্রবলেম নাই। আচ্ছা,
এগুলাই আমাদের অর্জন, যে ক্লাস নিলে স্টুডেন্টরা বলে কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় অর্জন এগুলা, এর বাইরে কোনো কিছু না। বুঝতে পারছেন? এটা সবচেয়ে বড় অর্জন যে স্যার যা পড়াইছেন তা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই। এটা একজন শিক্ষকের জীবনে সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, এখন আসেন ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস যেসব রোগ সৃষ্টি করে, অণুজীবের গুরুত্ব আমি আপনাদেরকে বলছি যে কোন কোন বই পড়তে হয়। অণুজীবের গুরুত্বটা পড়বেন এই যে ইন্টারমিডিয়েটের যে অধ্যায়টা আছে অণুজীব বিদ্যা বা অণুজীব 4 নম্বর অধ্যায়, সেখানে ভাইরাস নিয়ে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা আছে। যদিও ভাইরাস অণুজীব নয়, এটা প্রথম ক্লাসে আমরা বলছি। সুতরাং ভাইরাসের উপকারিতা অপকারিতা এবং ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা অবশ্যই ওই বইটা থেকে পড়ে নেবেন। দ্বিতীয়ত কথা, ওই সংশ্লিষ্ট ওই টপিকটার এমসিকিউ যে কোনো গাইড থেকে পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা জানি যে ভাইরাস অসংখ্য রোগ সৃষ্টি করে, ব্যাকটেরিয়া অসংখ্য রোগ সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, ভাইরাস রোগ সৃষ্টি করে এতে এইডস, ইতে ইনফ্লুয়েঞ্জা, পলিতে পোলিও, রতে রানীক্ষেত, মাতে মাম্পস, হারতে হারপিস, জিতে জলাতঙ্ক, হতে হেপাটাইটিস, ডেতে ডেঙ্গু। এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এইডস, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, রানীক্ষেত, মাম্পস, হারপিস, জলাতঙ্ক, হেপাটাইটিস, ডেঙ্গু এগুলো মূলত সুপরিচিত ভাইরাস ঘটিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত কোনগুলা? যে ট্রাগনিমিয়া যদি ধোকা খায়, টাইফয়েড, গনোরিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, আমাশয়, যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি কিংবা কলেরা। বুঝা গেছে? এগুলা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এক্ষেত্রে শুনেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উপকারী দিকটা যেরকম আছে যে ওষুধ শিল্পে, চিকিৎসা শাস্ত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে এই দিকগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন কোন কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করে? নস্টক অ্যানাবায়না। ঠিক আছে না? নস্টক অ্যানাবায়না কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। কিংবা নাইট্রিফিকেশন ঘটায় কোন কোন ব্যাকটেরিয়া, এগুলো আছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? এই টপিকগুলো একটু বেশি ফোকাস করবেন। অণুজীবের গুরুত্ব থেকে ন্যূনতম 2টা এমসিকিউ পাবেন। অণুজীবের গুরুত্ব থেকে ন্যূনতম 2টা এমসিকিউ নিশ্চিত পাবেন। আমি আপনাদের পড়তে বলছি যেহেতু এখানে বোঝার কিছু নাই। ভাইরাসের এবং ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা ইন্টারমিডিয়েট আবুল হাসান স্যারের বই, এই বই থেকে পড়ে নেবেন। পাশাপাশি যে কোনো গাইড বই থেকে এই টপিকের এমসিকিউ পড়ে নেবেন। ঠিক আছে? তাহলে অফিসিয়ালি আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় এর ক্লাস সম্পন্ন হলো। আজকে রাত 9টার সময় গতকালকের ক্লাস 2 এবং ক্লাস 3 এর পরীক্ষা আজকে রাত 9টায়। ক্লাস 2 এবং ক্লাস 3 এর পরীক্ষা আজকে রাত 9টায়। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ দেখা হবে আমাদের রুটিন ভিত্তিক ক্লাস আগামীকাল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।